সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে ছোট্ট একটা জামা দেখতে পাচ্ছ, এটা কয়েকদিন আগে কিনেছি, ধোয়া ছিল না, তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটা আমার বড়দির যে মেয়ের ছেলে হয়েছে, তো ওর জন্য নিয়ে এসেছি। জামাটা খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছিল, তো তার জন্য এই কালারের জামাটা নিয়ে এসেছি। কয়েকদিন ধরে নিয়ে এসেছি আর দেওয়া হয়নি, তো গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকনো হয়ে গেছে। তো ওকে এখন পরিয়ে দিতে বলবো। এই যে ওর মা জামা প্যান্টটা পরিয়ে দিয়েছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, ওকে কোনো দিনই কোনো সময়ের জন্য ওকে শান্তিতে একটু থাকতেও দেয় না। কোথায় হাত টানবে, কোথায় পা টানবে, কোথায় চিমটি কাটবে, তো এইগুলোই করে থাকে। কোনো কথাই কারোর কথা শোনে না। ওর সঙ্গে খুনসুটি করছে, আর ওর দিদি তো বারবার ধরে টেনে আনছে, তো কোনো কথাই কিন্তু শুনছে না। তো যাই হোক, আর আমিও একটু কাতুকুতু দিয়ে দেখছিলাম যে হাসছে কিনা। তো যাই হোক, ও হাসলো একটু, বেশ ভালো লাগলো। আর বাচ্চারা একটু হাসলেও বেশ ভালো লাগে। আর এই যে আমার দেখে দেখে আমার ছেলেও একইভাবে করতে চাইছে, তার দিদি তো হাত দিতে দিচ্ছে না। আর আমার ছেলে ওকে একটু হাসানোর চেষ্টা করছে হাততালি মেরে, তো আমিও একটু কাতুকুতু দেওয়ার চেষ্টা করলাম আর বললাম কি মুখে হাত দিতে নেই। আর আমার দেখে দেখে আমার ছেলেও বলছে কি মুখে হাত দাও। আমি বললাম না, মুখে হাত দিতে নেই। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি আর একটু চা করে নিলাম। তো সকাল সকাল চাটা না খেলে মনে হয় দিনটা যেন ভালো যায় না, তো তার জন্য একটু দুধ চা করেছি আর একটু বিস্কুট ডুবিয়ে খেয়ে নিচ্ছি। তো তারপর রান্নাঘরে চলে এসেছি। তো এখানে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি প্রথমে, আর এই যে ডালগুলো নিয়ে নিয়েছি। আর ডালটা তো তোমরা জানো ভেজে রেখে দিই আমি, ডাল বেশি করে এলে ভেজে রেখে দিই, দিলে যখন রান্না করব একটুখানি বের করে তো ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি, কারণ অল্পর জন্য আবার ডবল করে সেই ভাজো, তো তার জন্য ভেজে রেখে দিই। তো ডালটা 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন জল গরমটা বসাবো। তো জলটা ভালো করে ফুটে গেছে এখন। তো এই যে ধুয়ে রেখেছিলাম ডালটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই এক্ষুনি বাজার গিয়েছিল, তো বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসছে। এখানে আছে বাসমতি রাইস, পনির আছে, দুধ আছে, আর সাদা তেল, সরিষার তেল, বাদাম আছে, সঙ্গে পাউডার দুধ এবং 4 মগজও আছে। তো এই সব আয়োজন, তার কারণ হচ্ছে আজকে যেহেতু চড়ক, তো তার জন্য দাদা বৌদিদেরকে ডেকেছে একটু ভালো মন্দ করবো বলে। আজকে তো আমাদের এমনিতেই নিরামিষ হবে, আজকে তো 5 দিন নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ যেহেতু হচ্ছে, তো অন্য কিছু তো ভালো মন্দ হবে না, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফ্রাইড রাইস, পনির আর আলু পটলের তরকারি করব। তো কিছু সবজি আর কিছু বাজার নিয়ে আসবে, তো তার জন্য ও সকাল সকাল বাজারটা করে এনেছে, কারণ ও আবার অফিস যাবে আর সময় পাবে না। আর আমি রান্নাবান্না শেষ করে, মানে দুপুরের খাবারটা শেষ করে তারপরে আমি ওই রান্নাগুলো বসাবো, কারণ আমরা তো আবার বিকেলে চড়ক দেখতে চলে যাব, তো রাতে তো আর এসে রান্না করা সম্ভব নয়, তো তার জন্য রান্না করে রেখে দিয়ে যাব। তো যাই হোক, ওটা তো পরে দেখাবো। আর এখানে তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়েছি। আর আজকে করছি সজনে ডাঁটা দিয়ে ডাল কুমড়োর ঘন্ট, বড়ি ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর ভাতে আলু দিয়েছি, সেটা জিরে আর লঙ্কা ভেজেছি, সেটা দিয়ে মাখাবো। তো যাই হোক, পরপর রান্নাগুলো করে নিচ্ছি। আর আজকে যেহেতু অন্য ভালো মন্দ কিছু রান্না করব, তো তার জন্য একটু দুপুরের খাবারটা একটু ভাজাভাজির উপর দিয়েই খেয়ে নেব। তো যাই হোক, বড়ি ভাজা করেছি, আর বেগুনটাও ভাজা হয়ে গেল, আর ঢেঁড়স ভাজা বসিয়েছি। তো ওটা ভাজা হয়ে গেলে তো ডাল কুমড়োটা ছুঁক দিব, আর ডাল কুমড়োটা সেদ্ধও হয়ে গেছে। আর ঢেঁড়স ভাজার মধ্যে একটুখানি পোস্ত দিয়েছি, খেতে ভালো লাগবে, তো তার জন্য। তো যাই হোক, তারপরে এখানে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে সেইগুলো ভালো করে মশলাটা কষিয়ে তারপর ঘন্টটা ছুঁক দিয়ে দিলাম। আর এতে একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটু মিষ্টিও দিলাম, না হলে না খেতে ভালো লাগে না আমাদের, তো তার জন্য। তো যাই হোক, তরকারিগুলো হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইও খেতে চলে এসছে। আর আলুটাও ঠান্ডা হয়ে গেছে, এখন মাখিয়ে তাকে খেতে দিয়ে দেবো। তো ওর জন্য বেলে নিয়েছি, আর এখানে খেতে দিয়ে দিলাম ওকে, আর ছেলেও সঙ্গে খাবে। আর কি বলতো, ও যখন অফিস যায় না, তো ছেলেও ওর সঙ্গে ভাতটা খেয়ে নেয়। আর দুপুরে আমি থাকলে আমি খাইয়ে দিই, না হলে ওর বেশিরভাগই তার সেজো মার কাছে খায়। তো যাই হোক, ভাত খাওয়ার পরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাচ্ছে এখন। তো ওকে বললাম একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কারণ বিকেলে চড়ক দেখতে যাবো, তো তার জন্য। আর ও বললো একটু তাড়াতাড়ি রান্নাটাও করে ফেলবে।
যাই হোক, তোমাদের দাদাভাই যে সবজিগুলো নিয়ে এসছে ওইগুলো তো ধোয়া হয়নি, তো তার জন্য আলাদা আলাদা করে নিলাম আলু আর সবজিটা। তো প্রথমে সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আলুটা ধোবো। আর এখনকার সবজি তো বাজার থেকে এলে না আমি কোনো মতেই কিন্তু ঘরে ঢুকাই না, আগে ধুই তারপরে ঘরে ঢুকাই। আর সেগুলো ভালোও লাগে না, এত ধুলো বালি নোংরা, তো তার জন্য ভালো করে সবজিগুলো ধোয়ার পরেই কিন্তু আমি ফ্রিজে প্যাকেটে ভরে রেখে দিই। আর আলুর মধ্যে এত পরিমাণ বালি কাদা, তো সে আর কি বলবো, ভালো করে অনেকবার ধুয়ে একেবারে চকচকে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আলুর মধ্যে যদি কাদা বালি এগুলো থাকে আমি তো একেবারেই কাটতে চাই না। তো যাই হোক, সবজিগুলো তো ধুয়ে নিয়েছি, আর কিছু জিনিস এগুলো নিয়ে এসেছি কাটবো বলে, ফ্রাইড রাইস আর পনির করব আর আলু পটলের তরকারি করব, তো তার জন্য। আর এখানে বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি আর চারমগজ নিয়েছি। আর এগুলোকে না একটু ভিজিয়ে রাখবো, তারপর সবজিগুলো কাটবো। দিলে সবজিগুলো কাটতে কাটতে এগুলো ভিজানো হয়ে যাবে, দিলে বাটতেও সুবিধা হবে। তো তার জন্যই আমি ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর তারপর সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর আলু পটলের তরকারি করবো, তো তার জন্য পটলটা একটু সাইজ করে একটু বাঁকিয়ে একটু কাটার চেষ্টা করছি, যাতে ভালো লাগে একটু দেখতে, তো তার জন্য। তো সবজিগুলো ভালো করে এখন কেটে ধুয়ে নেব। পটলগুলো কেটে নিয়েছি যতটা পরিমাণ আমার প্রয়োজন, তো সেই পরিমাণ অনুযায়ী। তো দুজন দাদার বাড়িতে ডেকেছি, আর বাড়িতেও একটু করে সবাইকে দেব, আর আমরা তো খাবো। আর আলু পটলের জন্য পটলটা কেটে নিয়েছি, তারপর আলুটাও ভালো করে কেটে নিচ্ছি। আর এই আলুটা কয়েকটা আগের ছিল, তো তার জন্য ভাবলাম আগের আলুগুলো কয়েকটা দিয়ে দিই, না হলে হয়তো ওই আলুগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে, তো তার জন্য ওইগুলো কেটে নিচ্ছি আগে। তো যাই হোক, আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপর ফ্রাইড রাইসের জন্য যে বিনসগুলো নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর অনেকজনের ব্যাপার, তো তার জন্য একটু বেশি করে সবজিও কাটতে হচ্ছে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, আমি যে বাদামটা ভিজিয়েছি না, তো একবার আসছে আর একটা বাদাম তুলে খাচ্ছে। আমি বলছি যে পেট খারাপ হবে, এগুলো বেশি খেও না, না কোনো কথাই শুনছে না, একবার আসছে আর বাদামগুলো তুলে খাচ্ছে। তো যাই হোক, বিনসগুলো তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর গাজরটাও ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। তো গাজরটা যতটা পরিমাণ লাগবে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো এখন ধুয়ে রেখে দিলাম। তো তারপর পনির যে করব, তো তার জন্য আলুটাও কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম পনিরের জন্য যদি মটরশুঁটি পাও তো নিয়ে আসবে, তো মটরশুঁটি পাইনি, তো তার জন্য নিয়ে আসেনি। তো যাই হোক, সব সবজিগুলো তো কেটে নিয়েছি, আদাটাও কেটে নিয়েছি। তো এখন আদা আর পোস্ত বাদাম চারমগজ এগুলো সব বেটে নিব ভালো করে। আর এদিকে আদাটা বেটে নিয়েছি, তারপর পোস্ত আর বাদামটা একসঙ্গে বেটে নিচ্ছি, কারণ ওগুলো অল্প অল্প আছে, তো তার জন্য একসঙ্গে বেটে নিলাম। আর পোস্তটাও তো অল্প আছে, তো তার জন্য আলাদা বাটলে ঠিকঠাক বাটা হবে না, তো তার জন্যই বাদামের সঙ্গে বাটলাম। আর তারপরে চারমগজটাও বেটে নিচ্ছি ভালো করে। তো সব কিছু বাটাবাটি একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করতে চলেছি। তো সামনে যে লোকেরা যাচ্ছেন দেখতেই পাচ্ছ তোমরা, তো ওনারা যাচ্ছেন যেই প্রতিষ্ঠা পুকুর থেকে জল তোলা হয়েছিল, তো ওই পুকুরেই কিন্তু ওনারা চান করতে যাচ্ছেন। প্রত্যেক দিনই ওনারা কিন্তু দুপুরবেলায় এরকম ঘড়ি কংসাল বাজিয়ে কিন্তু চান করতে যান, এবং আসার সময়ও ঘড়ি কংসাল সেই ঢাক ঢোল বাজিয়ে কিন্তু আবার এই মন্দিরেই ফিরে আসেন। তো যাই হোক, ওনারা তো চান করতে চলে গেলেন। আর ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু এতটা রোদ আর কি বলবো, সব একটু শুকনো হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছিলাম। এখন ছেলেকেও খাওয়াবো, আমিও একটু করে খেয়ে তারপরে আবার রান্নাতে বসতে হবে।
তো এখানে 1 কেজি 750 বাসমতি রাইস নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। আর উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে ওইদিকে। আর তোমাদের দাদাভাই যে পনির নিয়ে এসেছিলো, ওই পনিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে কি বলো তো রান্না করার সময় কড়াইতে লেগে যেতে পারে, তো তার জন্য। আর এখানে পনিরের জন্য যে আলুটা কেটেছি, একটু লবণ আর হলুদ মাখিয়ে এখানে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই পনিরের মধ্যেও একটু লবণ মাখাবো, আর হলুদ আর দেবো না, একটুখানি ওই থালার মধ্যে যে হলুদ ছিল তো ওই থালার মধ্যে মাখিয়ে নিলাম। তো এদিকে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি পনিরের জন্য। আর এদিকে হাঁড়ির মধ্যে জলটা গরম হয়ে গেছে, তো তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর সাদা তেল একটু বেশি করে দিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আলুটাও হয়ে গেছে, তো তুলে নিচ্ছি এখন। আর তারপরে পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি বেশি করে তেল দিয়ে। আর এগুলো একটু বেশি করে না তেল দিলে না ভালো করে ভাজা হয় না, লেগে যেতে পারে কড়াইতে, তো তার জন্য। তো ফ্রাইড রাইসের জন্য ভাতটা হয়ে গেছে, তো বড় গামলাতে করে নামিয়ে নিয়েছি। আর বেশ ঝরঝরে আছে, আর আগে থেকে না নামালে ভেঙে গেলে কিন্তু খাওয়া যাবে না, তো তার জন্য। আর পনিরটা ভাজা হয়ে গেছে, আর পনিরের জন্য না জল গরম করেছিলাম, সেই গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দিলাম, দিলে বেশিক্ষণ পনিরটা নরম থাকবে। আর এই ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে কি বলতো ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই সময় ভাতটা গরম আছে, দিলে কি বলতো চিনিটাও মিলিয়ে যাবে আর লবণটাও মিলিয়ে যাবে। আর ঘিটা দিলে ভাতটা বেশ ঝরঝরেও থাকে। যাই হোক, ওইখানে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে পটলটা ভাজা বসিয়েছি। আর যেহেতু ভাতটা হয়ে গেছে, তো তার জন্য উনুনটাও ফাঁকা হয়ে গেছে, তো তার জন্য কড়াইটাও একটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। ওদিকে গাজরটা ভাজতে বসিয়েছি। আর ওদিকে ভাজা হতে হতে এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি কি গাজরটা প্রায় ভাজা হয়ে এসছে, এখন তুলে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে একটু লবণ দিয়ে আর বিনসগুলো যে কেটেছিলাম সেগুলো ভাজা বসিয়ে দিলাম। উনুনে আস্তে আস্তে হচ্ছে, আর এদিকেও গ্যাসেও রান্নাটা হয়ে যাচ্ছে। তো পটল আলুর তরকারিটা করব, তো তার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপর টমেটো দিয়ে একটা লঙ্কাও দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাটা দিয়ে দিয়েছিলাম, মানে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর নারিকেল কোড়া দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, তো ওকে বলেছিলাম নারিকেলটা একটু করে দিলে ভালো হয়, তো কিন্তু নারিকেল কোড়াটা করে দিয়েছে। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে 2-1 বার কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখছি কি বিনসটাও ভাজা হয়ে গেছে, তো ওই ফ্রাইড রাইসের মধ্যে বিনসটা দিয়ে দিলাম। তারপর বেশি পরিমাণে একটু বাদাম নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাদামটা অনবরত নাড়তে হবে, না হলে কি বলতো বাদামটা পুড়ে যেতে পারে, তো তার জন্য অনবরত নেড়েছি। আর বাদামটাও দিয়ে দিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি একটু তেল গরম করে দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস, তো তার জন্য একটু তেল প্রয়োজন আছে, তো তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। দিয়ে ভালো করে ফ্রাইড রাইসটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন। আর তারপরে এদিকে আমি পনিরটা রান্না করব। আলু পটলের তরকারি তো গ্যাসে হচ্ছে, তো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর আদাটা দিয়েছি। আদাটা একটু নেড়ে চেড়ে তারপর চারমগজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখলাম একটু কষানো হয়ে গেছে, তো তারপরে পোস্ত আর বাদামটা যে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এদিকে আলু পটলের তরকারির মধ্যে পটলটা দিয়ে দিলাম। যেহেতু দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য পটলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে পনিরের জন্য যে মশলাটা বসিয়েছিলাম, তো তেল বেরিয়ে এসছে, তো এবার আলুগুলো দিয়ে দিলাম আর পনিরটাও দিয়ে দিলাম। পনিরের মধ্যে যে জলটা ছিল সেটা বের করে রেখেছি, সেটা একটু পরে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই গরম জলের মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ, মানে ছোটো চামচের নয়, বড় চামচে 2 চামচ দিয়েছি, মানে এই বড় চামচটায়। তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দুধটাও দিয়ে দিলাম। আর এতে যত পরিমাণে বাদাম দেবে তো টেস্টটাও বেশ ভালো হবে। তো যাই হোক, এদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে পনিরের তরকারির মধ্যে একটু পরিমাণ মতো মিষ্টিও দিলাম, কারণ মিষ্টি ছাড়া পনির তরকারি একেবারে ভালো লাগে না, তো তার জন্য দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে ফ্রাইড রাইস, পনির আর আলু পটলের তরকারি একেবারে রান্না রেডি। আর রাত্রিবেলায় এলে শুধু বেগুনিটা করা হবে। তো এদিকে দেখতে পাচ্ছ ওই পুকুরে কিন্তু সব লোকেরা জমায়েত হয়েছে, কারণ এখান থেকেই কিন্তু
ঘর তুলে নিয়ে যাবেন এবং নেচে নেচে যাবেন, কাঁটা ফুঁড়েও এখান থেকেই যাবে। তো ওই শিব মন্দিরে এখান থেকেই যাবে, ওখানে পাট ভক্তরা উঠবেন। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যেটা এখনও করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা এখানেই শেষ করছি, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো পাট ভক্তরা যে উঠবেন এর পরের ব্লগকে দেব, তোমরা অবশ্যই দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।